I hope we are in Facebook Live. Let me check first. Uh, yes, we are in live. আচ্ছা, আসসালামু আলাইকুম এভরিওয়ান। খুব একটা সংকটের মধ্যে দিয়ে আসলে আমরা সবাই যাচ্ছি। নট অনলি যে কোন একটা স্পেসিফিক অঞ্চলের সংকটটা আসলে অনেকটা বৈশ্বিক। ওই তাড়না থেকে আসলে আমরা বা আমাদের এন্ড থেকে আমরা আমাদের যা কিছু বলার বা ওই বলার জায়গা থেকে আমরা আমাদের প্ল্যাটফর্ম যে জাগ্রত তরুণ ওই পেজ থেকে আমরা আসলে লাইভ হয়েছি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আহ, পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে মোটামুটি বলা যায় কানাডায় আমাদের সাবেক সভাপতি সাব্বির আছে, সাবেক সাধারণ সম্পাদক জার্মানি থেকে কাজী সাজ্জাদ হোসেন জয়েন করছে, নাদিম এবং আমি বাংলাদেশ থেকে, আমি ঢাকায়, নাদিম চিয়ড়ায় আছে। তো আমরা খুব বেশি দেরি করব না এবং আমরা একটু কথা বলি সবার সাথে। আসলে ওভারঅল পরিস্থিতি নিয়ে সবাই বেশ প্রত্যেকটা মানুষ, প্রতিটা ঘর, পার্সন টু পার্সন সবাই আসলে বেশ চিন্তিত এই জায়গাটা নিয়ে। আমরা কবে এর থেকে উত্তরণ হব আসলে আমরা নিজেরাও হয়তো জানি না। বাট এই যে একটা পরিস্থিতি, এই পরিস্থিতিটাকে আমরা যদি ওয়েল প্ল্যান করি হয়তো কিছুটা হলেও মোকাবেলা করা যাবে। আমরা প্রথমে একটু সাব্বির আহমেদের কাছে যাই। সাব্বির আহমেদ, তুই যদি তোর পরিচয় দিয়ে একটু বলতি যে কানাডার এখন কি অবস্থা ওভারঅল, বা আমেরিকার কি অবস্থা বর্তমানে, বা কেমন আছিস তোরা ওখানে, একটু যদি বলতি আমাদের সাথে। সবাইকে স্বাগতম। ইয়াস যেটা শুরুতেই বলল, বর্তমানে আমরা যে এই সংকটময় অবস্থা পার করছি সারা পৃথিবীতে, তো আপনারা ইতিমধ্যেই জানেন যে বর্তমানে টোটাল অ্যাক্টিভ কেসের সংখ্যা, আমি যদি ভুল না বলে থাকি, অ্যাট দ্যাট মোমেন্ট এটা 20 লাখেরও বেশি, এবং সোফার প্রায় 1,30,000-এর মতো মানুষ ইতিমধ্যে মারা গিয়েছে। এর মধ্যে আমার একজন কলিগ, আমার খুব ক্লোজ ছিলেন, 3 দিন আগে মারা গিয়েছেন। উনি ঢাকায় আমার প্রতিবেশী ছিলেন, আমার বাসার পাশেই ওনার বাসা ছিল। তো হি ইউজ টু টক আ লট, দেশের কথা খুব বলতেন, দেশে যাওয়ার খুব তাড়না ফিল করতেন। এইরকম একটা মানুষ, লাস্ট আমি 20 দিন আগে ওনার সাথে একসাথে কাজ করেছিলাম। তো 3 দিন আগে জানলাম উনি নেই, এবং বাংলাদেশের মিডিয়ায়ও এটা এসেছে, ওনার ছবি সহ। তো করোনা নিয়ে আসলে আমাদের অনেকের মধ্যেই একটা প্রবণতা আছে ব্যাপারটাকে লাইটলি নেয়ার। তো আমি যখন ওই ভাইয়ের মৃত্যু সংবাদটা পাই, তারপর থেকে আমি আর নর্মাল হতে পারতেছি না। যে একটা সুস্থ সবল মানুষ, খুবই সুস্থ সবল একজন মানুষ ছিলেন, অ্যান্ড অল অন আ সার্ডেন আপনার তিনি নেই। তো তো করোনাকে অবভিয়াসলি আমাদের অনেক সিরিয়াসলি নিতে হবে। আমি এমন ক্যান্সার পেশেন্টকেও চিনি যিনি 6-7 বছর ধরে ক্যান্সারের সাথে ফাইট করছেন। অনেক ডেডলি ডিজিজ আছে যেখানে আপনি 2-4 বছর এটার সাথে ফাইট করতেছে যারা ইনফেক্টেড, কিন্তু এটা এমন একটি ভাইরাস, হয়তো আক্রান্ত ব্যক্তি হার্ডলি 2-4 সপ্তাহ ফাইট করতে পারছে যদি সে ওই ভাইরাসের সাথে নিজের বডি কম্পিট করতে না পারে। আমরা লাস্ট ডেতে দেখেছি যে সিলেটে একজন ডাক্তার মারা গিয়েছেন, এটা নিয়ে অনেক আলোচনা হচ্ছে। তো এখানকার পরিস্থিতি আসলে কি বলবো, এখানকার মানুষের যে সোশ্যাল লাইফ, সেটা যদি কনসিডার করি আমরা, এখানে অ্যাক্টিভ কেসের সংখ্যা কিন্তু অনেক বেশি। মানুষ কিন্তু এখানে খুব বেশি ক্লোজ কন্ট্যাক্টে চলাফেরা করে না। সেই প্রেক্ষাপট থেকে যদি ডেইলি 1000-1500 কেসেস আসতে থাকে, এটা খুবই অ্যালার্মিং। গতকাল কানাডায় সর্বোচ্চ 123 জন মৃত্যুবরণ করেন, হুইচ ইজ হিউজ। আর আপনারা যারা অ্যাক্টিভলি ফলো করছেন তারা দেখবেন যে নর্থ আমেরিকায়
কতটা সচেতনতা ক্যাম্পেইন চালু করা হচ্ছে প্রতিদিন, যারা দেশের প্রধান নির্বাহী, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যারা প্রধান নির্বাহী আছেন, তারা কিন্তু প্রতিনিয়ত তারা দেশের মানুষদের সাথে সিচুয়েশন শেয়ার করছেন। প্রতিদিনই তারা, জাস্টিন ট্রুডো প্রতিদিনই লাইভে এসে বলছেন সার্বিক পরিস্থিতি নিয়ে। তো এই অবস্থায় যদি আমরা তাকাই, সেই জায়গা থেকে এতটা তৎপর হওয়ার পরও এই ভাইরাসের সাথে নর্থ আমেরিকা পাল্লা দিয়ে পারছে না। আর এখানে বারবার একটা কথাই বলা হচ্ছে, লকডাউনের যেই মেইন থিম, এখানে বলা হচ্ছে যে ফ্ল্যাটনিং দ্য কার্ভ, মানে হচ্ছে একটা দেশের মেডিকেল সিস্টেমে যতটুকু ক্যাপাসিটি থাকে, আমরা যেরকম বলি পিপিই বা নাম্বার অফ বেডস, হসপিটালে আইসিইউ সংখ্যা, তারপরে ইভেন যে টেস্টিং কিটের সংখ্যা, সেটার একটা লিমিটেশন থাকে। লকডাউনের প্রথম যে লক্ষ্যটা থাকে সেটা হলো যাতে যখন ইনফেক্টেড কেস আসে, রোগী আসে, সেই পরিমাণ রোগীকে সাপোর্ট করার সক্ষমতা দেশের স্বাস্থ্য ব্যবস্থার হাতে থাকে। 5,000 রোগী আসলো, 5,000 রোগীকে সাপোর্ট করার জন্য সেই সক্ষমতা যদি দেশের হেলথ সিস্টেমে থাকে, সেটা বাড়তে থাকলে যদি কার্ভটা নিচের দিকে রাখা যায়, যদি রোগীর সংখ্যা কম রাখা যায়, সেই সময়ের মধ্যে প্রয়োজনীয় কিট, প্রয়োজনীয় মাস্ক, প্রয়োজনীয় আইসিইউ বেড ম্যানেজ করার চেষ্টা করতে পারে প্রশাসন। কিন্তু এটা যদি হঠাৎ করে 5,000 থেকে ওভারনাইট 5 লাখ হয়ে যায়, সেটা কন্ট্রোল করার সাধ্য কোনো দেশেরই থাকার কথা নয়। বারবার লকডাউনটা করার মেইন পারপাসই এটা, যে কোনো ক্ষেত্রে ইনফেক্টেড কেস লো রাখা। যেটা আমরা সোশ্যাল মিডিয়ায় দেখছি, আমাদের দেশে যেই ব্যাপারটাতে বেশিরভাগ মানুষই খুব উদাসীন। তো পিয়াস, I'll get back to you. Continue কর। থ্যাংক ইউ সাব্বির। কানাডার পরিস্থিতি সহ টোটাল জিনিসটা বা উন্নত বিশ্ব আমরা আসলে জানতে চাচ্ছিলাম যে টোটাল সংকটটা যেহেতু বৈশ্বিক, তো কানাডার ট্রুডোর নাম আমরা অনেক বেশি শুনে থাকি। সো আমরা তোর মাধ্যমে জানতে পারলাম যে আসলে কানাডাতে কিভাবে টোটাল ব্যাপারটাকে ডিল করতেছে। তবে জাস্ট ছোট একটা কোশ্চেন সাব্বির, এটা আমি জাস্ট তোকে করে রাখি, পরে সাজ্জাদের কাছ থেকে শুনে আবার তোর কাছে আমরা গেট ব্যাক করবো। সেটা হচ্ছে, আমি দেখলাম যে কানাডার অনেকগুলা যেমন ভ্যাঙ্কুভারের কথা আমি শুনলাম, ওখানে এখনো ওভাবে লকডাউন করে নাই, সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করতেছে। বাট তুই যে শহরে আছিস, মানে টরন্টোর আর কি অবস্থা, বা ওইখানে আসলে মানুষজন যে লাইফে অভ্যস্ত ছিল, বাসায় মানুষ থেকে আসলে রিঅ্যাকশনটা কি, বা কোয়ারেন্টাইন টাইমটা তারা কিভাবে পাস করতেছে বা কিভাবে এনশিওর করতেছে, এই জিনিসটা একটু তুই পরে ব্যাখ্যা করিস। আমরা একটু সাজ্জাদের কাছে যাই। জার্মানিতে অ্যাঙ্গেলা মার্কেলকে আমরা যখন করোনা ওভাবে হিট করে নাই জার্মানিতে, তখন আমরা দেখতেছিলাম উনি খুব আপসেট, বিকজ যে ওনাদের একটা ধারণা হয়েছে যে অলরেডি অলমোস্ট 70% মানুষ হচ্ছে করোনায় আক্রান্ত হবে। খুব বিষণ্ণ ওনাকে দেখাচ্ছিল। তো এরপর এখন পর্যন্ত জার্মানি খুব ভালো ট্যাকেল দিচ্ছে আমরা যতদূর জানি। বাট ইন্টারনালি আর কি অবস্থা সাজ্জাদ, কি মনে হয় যে জার্মানি তো ওয়ান অফ দ্য মোস্ট রিচেস্ট কান্ট্রি, এবং এর নাগরিকরাও ওয়েল এডুকেটেড সবাই। সো কিভাবে টোটাল সরকার এই জিনিসটাকে ডিল করতেছে এবং মানুষজন আসলে টোটাল ব্যাপারটাকে কিভাবে নিতেছে আর কি, সাজ্জাদ? ধন্যবাদ পিয়াস। আসলে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলতেছি সেটা সব মিলে হচ্ছে যে সবার জন্য আতঙ্কের বিষয়। আর ওয়ার্ল্ড ওয়াইড যেভাবে ছড়াইছে, এটা অনেকে হয়তো এক্সপেক্ট করতে পারছে, অনেকে করতে পারে নাই। তো
যেটা জার্মানিতে যেটা দেখতেছি আর কি, আমি তো বার্লিনে আছি। বার্লিনে বার্লিন অ্যাজ এ স্টেট বার্লিন লকডাউন হয় নাই। জার্মানিতে হচ্ছে দুইটা স্টেট লকডাউন করছে আর কি। সেক্ষেত্রে বার্লিনের চলাফেরা অলমোস্ট, মানে আমি ইচ্ছা করলে বাইরে যেতে পারবো, বাট গভর্নমেন্ট থেকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে যাতে যতটা সম্ভব হচ্ছে বাসায় থাকা যায় আর কি। আর নর্মালি এমনিতে ইনস্ট্রাকশন ছিল হচ্ছে যে 2 জন বা 3 জনের বেশি যাতে কোনো গ্যাদারিং না হয় মানুষের মধ্যে। তো সেদিক থেকে মানুষজন মেনটেন করতেছে। কিছু জায়গায় খুব ভালো মেনটেন হচ্ছে, আবার কিছু জায়গায় হচ্ছে অত মেনটেন হচ্ছে না, কারণ ওদের যে নিউজ পেপার গুলো আছে, এই নিউজ পেপার গুলোতে মাঝে মাঝে মধ্যে নিউজ হচ্ছে যে মানুষজন ওইভাবে ফলো করতেছে না ইনস্ট্রাকশন, বাট গভর্নমেন্ট সবসময় হচ্ছে ইনস্ট্রাকশন দিয়ে যাচ্ছে যে যাতে সবাই ঘরে থাকে। তো আসলে এটা একটু টাফও, যে অনেকদিন ঘরে থাকা, এটা একটু টাফ। যেটা ঘটতেছে ইউরোপে আসলে সানি ডে সানি ডে পাওয়া তো একটু টাফ, বাট জাস্ট শীতটা শেষে এখন স্প্রিং আসতেছে অথবা সামার আসতেছে সামনে। তো মানুষ এমনিতে করোনা পরিস্থিতি আসার পর থেকে হচ্ছে রোদ ছিল প্রায় টানা 6-7 দিন রোদ, বা আরো বেশি রোদ আর কি। সেক্ষেত্রে হচ্ছে মানুষজন বের হচ্ছে, বাহিরে বের হচ্ছে, বা আমি যখন কথা বলতেছি আমি মানুষজন বাহিরে ঘোরাফেরা করতেছে, তাও এখন দেখতেছি, বা ট্রান্সপোর্টেশন সবই স্বাভাবিক আছে। বিষয় হচ্ছে যে জার্মানি বা যেটা দেখলাম হচ্ছে গভর্নমেন্ট থেকে যে ইনিশিয়েটিভ গুলো নেওয়া হয়েছে, এটা খুব ভালোভাবে হচ্ছে ওরা ইমপ্লিমেন্ট করতে পারছে। লাইক শপিং মল, রেস্টুরেন্ট, বার, তারপরে হচ্ছে জিমনেশিয়াম, এই ধরনের ফ্যাসিলিটিস গুলো হচ্ছে অফ অফ করে দেওয়া হয়েছে। তো সেক্ষেত্রে ঘটনা যেটা ঘটছে, মানুষজন যেখানে হচ্ছে সোশ্যাল গ্যাদারিংটা বেশি হওয়ার কথা সেটা হচ্ছে না। জাস্ট যে তো এটার কারণে দেখা গেছে যে হয়তো পাবলিক প্লেস গুলোতে কিছু মানুষজন আসতেছে, গ্যাদারিং করতেছেন, বাট যেটা সুবিধা, যেটা মানুষজন যেটা করতেছে, সবাই মোটামুটি আতঙ্কগ্রস্ত। হয়তোবা কেউ দেখা গেছে যে আমাদেরও হয়তোবা 2-1 দিন মাঝে মধ্যে বের হইতে হয়েছে, তখন আমরা দেখছি যে হয়তো সবাই মাস্ক পরতেছে অথবা হ্যান্ড স্যানিটাইজার ইউজ করতেছে। আহ, আর ট্যাকেল যেভাবে দিচ্ছে হয়তোবা জার্মানি, যেটা আশার বিষয় সেটা হচ্ছে সবাই যে পরিমাণ আক্রান্ত হয়েছে, ওই আজকে মনে হয় যেটা দেখলাম আমি, সেটা হচ্ছে টোটাল 1,32,321 জন, সরি, হ্যাঁ, 1,32,321 জন এফেক্টেড হয়েছে, বাট ডেথ রেট অনেক কম। তো সেক্ষেত্রে হচ্ছে যে গতকালের নিউজে দেখলাম যে হচ্ছে মেবি জার্মানি ইজ দ্য সেফেস্ট কান্ট্রি ইন দিস প্যান্ডামিক। সো সেকেন্ড সেফেস্ট কান্ট্রি। সো ডেথ, অ্যাকর্ডিং টু ডেথ রেট, আই থিঙ্ক দ্যাট দে আর ডুইং গুড। সবাই মোটামুটি হচ্ছে এই জন্য একটু আশা রাখতেছে। আজকে হচ্ছে অলরেডি একটা ক্যাবিনেট মিটিং হয়েছে আর কি, ভিডিও কনফারেন্স হয়েছে। সো যেটা দেখলাম যে মেবি হচ্ছে আমাদের আরো 3 মে পর্যন্ত হচ্ছে সোশ্যাল ডিস্টেন্সিং এর ব্যাপারগুলো হচ্ছে মানতে বলা হয়েছে আর কি। আর নর্মালি হচ্ছে যে যাদের তারা চাচ্ছে যে হচ্ছে লকডাউন পরিস্থিতি বা হচ্ছে সোশ্যাল ডিস্টেন্সিং যে মেজার্স গুলো সেগুলো আস্তে আস্তে হচ্ছে কমায় আনতে। কারণ মেবি জার্মানির হচ্ছে কার্ভটা একটু, মানে যদি আমরা দেখি যে ওয়েবসাইট গুলোতে, এটা একটু ফ্ল্যাটেনিং হচ্ছে আর কি আস্তে আস্তে। তো সেক্ষেত্রে হচ্ছে বা সোশ্যাল, দেন স্কুল কলেজ অলরেডি আমাদের মেবি 18 তারিখ থেকে হচ্ছে সেমিস্টার শুরু হতে যাচ্ছে। তারপরে এই জন্য লাইব্রেরি, বুক স্টোর এগুলো হচ্ছে খুলে দিবে।
যতটুকু দেখলাম। আর আরো বিভিন্ন বিষয় নিয়ে এখনো আলোচনা চলতেছে আর কি। তো আজকে পর্যন্ত আপডেট হচ্ছে 3 তারিখ পর্যন্ত, মে 3 তারিখ পর্যন্ত হচ্ছে সোশ্যাল ডিস্টেন্সিং গুলা মানতে হবে। তবে যেটা বিষয় হচ্ছে, আমার মনে হচ্ছে এখানকার মানুষজন কনসার্ন আছে, তারপর আবার হচ্ছে যে অনেকেই আবার খুব বেশি একটা কনসার্ন না। এই একটা মিশ্র প্রতিক্রিয়া আর কি, জার্মানিতে একটা মিশ্র প্রতিক্রিয়া চলতেছে। আর এমনিতে আমার মনে হয়, আমি জানি না, বাংলাদেশ পরিস্থিতি নিয়ে হয়তো বা হচ্ছে যে তোদের কাছ থেকে শুনবো। বাংলাদেশ পরিস্থিতি নিয়ে আমরা হয়তো বা হচ্ছে অনেক বেশি প্যানিকড, অনেক বেশি। আমার মনে হচ্ছে যে আমাদের সমস্যাটার কথা চিন্তা না করে যত বেশি হচ্ছে যে ঘরে থাকা যায়, যত বেশি হচ্ছে যে প্রবলেম নিয়ে সলভ করা যায়, ওইটাই চিন্তা করা উচিত আর কি। আর এই আমরা পরবর্তীতে আরো কথা বলবো। আমরা এখন তোদের কাছ থেকে শুনি আর কি, আর বাকি কি অবস্থা বাংলাদেশে। থ্যাংক ইউ সাজ্জাদ। আমার জাস্ট একটা প্রশ্ন তোর কাছে থাকবে, সেটা হচ্ছে যেহেতু সংকটটা বৈশ্বিক এবং ইউরোপিয়ান কান্ট্রিগুলা ফুডের জন্য দেখা যায় নিজেরা যদি প্রোডাকশন না করে অন্যান্য কান্ট্রির উপর অনেক সময় ডিপেন্ডেন্ট থাকে। সো ওই জায়গা থেকে আমার যে প্রশ্নটা সেটা হচ্ছে যে ফুড সাপ্লাই চেইনের যে ইস্যুটা, যে খাদ্য উৎপাদন এবং সেটাকে সরবরাহ, এটা কিভাবে ইউরোপিয়ান কান্ট্রিগুলো ম্যানেজ করতেছে, বা স্টোর গুলা অ্যাভেলেবেল থাকতেছে কিনা ফুড, বা ফুড স্টকিং করতেছে কিনা মানুষ, এই জিনিসগুলো নিয়ে আশা করি তুই এর পরের ইসে যখন আসবি তখন একটু কথা বলিস। আমি একটু চট করে বাংলাদেশের আজকের আপডেটটা একটু দিয়ে নিই। বাংলাদেশে আমরা প্রথম দিকে আমরা বেশ শঙ্কায় ছিলাম যে বাংলাদেশে আসলে রিয়েল নাম্বারগুলো আসছে কিনা বা আরো অন্যান্য বিষয়, বাট গত কয়েকদিনে সংখ্যাটা কিন্তু বেশ সংখ্যার হয়ে গেছে আমাদের জন্য। আজকে পর্যন্ত বাংলাদেশে করোনা ভাইরাস, আজকে পর্যন্ত যেটা আপডেট করা আছে এখন পর্যন্ত 1231 জন মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে, এরকম কেস পাওয়া গেছে। 50 জন মানুষ মারা গেছে। যেখানে আজকে হয়তো তোরা শুনছিস যে ডক্টর মঈন সিলেট মেডিকেল কলেজের, সিলেট ওসমানী মেডিকেল কলেজের, উনি মারা গেছেন। এবং ওনার সম্পর্কে একটু আমি জাস্ট জানতেছিলাম, আমার একজন টিচারের খুব পরিচিত ছিল, বা আমি আমার যে সোশ্যাল নেটওয়ার্কিং এর মধ্যে যাদের কাছ থেকে দেখতেছিলাম ওনাদের পোস্টগুলো, যে একজন বলতেছেন যে ডক্টর মঈন এরকম টিচার ছিলেন ওসমানী মেডিকেল কলেজে। উনি তার ছাত্রদেরকে বলতেন যে রোগীদেরকে নরম ভাবে ব্যবহার করবা এবং তাদেরকে যখন টাচ করবা নরম হাতে টাচ করবা। তো যে ধরনের টিচারকে নিয়ে আসলে আমরা স্বপ্ন দেখি যে এই ধরনের শিক্ষক হবে, মানবিক শিক্ষক, ওই ধরনের শিক্ষক উনি ছিলেন। আল্লাহ ওনাকে জান্নাতবাসী করুক। উনি আজকেই করোনা ভাইরাসেই আক্রান্ত হয়ে মারা গেছেন। তো বাংলাদেশের পরিস্থিতি হচ্ছে এই। আর আমি যদি স্পেসিফিকলি ঢাকার একটু বলি, ঢাকাতে মোটামুটি সমস্ত অফিস এবং সবকিছুই বন্ধ, বিজনেস সবই অফ আছে। আমরা যারা জব করতেছি তারা ওয়ার্ক ফ্রম হোম, ল্যাপটপ নিয়েই কাজ হচ্ছে, যেটুকু করা যায় অনলাইনে করতেছি, অনলাইন মিটিং, অনলাইনেই সবকিছু ডিল করার চেষ্টা করতেছি। আমি যেহেতু একটা ফুড কোম্পানিতে আছি, তো ফুড সাপ্লাই চেইন মেনটেন করতে যারা আমাদের সরকারের পক্ষ থেকে একটা নির্দেশনা আছে যে ফুড সাপ্লাইটা যেন ঠিক থাকে। ওষুধের দোকান অলরেডি একটা ঘোষণা আসছে যে দুপুর 2টার পর খাদ্যদ্রব্য সহ মানে এলাকার যেসব দোকানপাট আছে এগুলো বন্ধ থাকবে। শুধুমাত্র ওষুধের দোকানপাট খোলা থাকবে। এর পাশাপাশি ব্যাংক খোলা আছে এই মুহূর্তে এমনিতে রেগুলার কিছু সীমিত পরিসরে। ঢাকার অবস্থাটা বেশ থমথমে। যাদের কাছ থেকে সাথে কথা হয় নরমালি, ওনাদের সাথে এখন অন্তত এরকম শোনা যাচ্ছে যে জিনিসটা আগে অনেকটা দূরের ছিল, এখন এরকম শোনা যাচ্ছে যে আমার পাশের বাসায় ধরা পড়তেছে করোনা ভাইরাস।
আমার 4টা বাড়ি বা 5টা বাড়ি যখন লকডাউন করতেছে, আমার বাড়িও একটা। তো জিনিসগুলা দিন দিন আস্তে আস্তে কাছে আসতেছে, এটা অনেক বেশি শঙ্কার। তো এইভাবে আমরা আসলে দিন পার করতেছি। আমি জানি না এই পরিস্থিতি বাংলাদেশে কবে শেষ হবে। স্টিল নাও গভর্নমেন্টের দিক থেকে আমার মনে হয় যে সব কিছুই ঠিক আছে। ত্রাণের যে জায়গাগুলো, আমার মনে হয় যে নাদিমের সাথে একটু কথা বলি। নাদিম, যেহেতু গ্রামে আছো, আমি ঢাকায় যেটুকু দেখতেছি যে অনেকটাই লকডাউন টোটাল জিনিসটা। ত্রাণের যে একটা পরিকল্পনা যেটা নিয়েছে, মানে রুট লেভেলে গ্রামের কি অবস্থা, ত্রাণগুলো কি যাচ্ছে কি না, এই তুমি তোমার এটা শেষ করে এটা একটু টাচ আপন করে যাও, মানুষজনের কি অবস্থা দেখতেছো, প্লাস কোনো আপডেট যদি থাকে আমাদের জন্য একটু যদি বলো নাদিম, কিওরা থেকে। আচ্ছা, ওভারঅল কন্ডিশন হচ্ছে যে আমরা এর মধ্যেই আপনাদের কাছে শুনলাম দেশের অবস্থা, আবার বৈশ্বিক অবস্থা সবকিছুই শোনা হয়েছে। 14 গ্রামের স্পেসিফিক যদি অবস্থা বলতে হয়, সেটা হচ্ছে আমরা এর মধ্যেই একটা খবর শুনছি, যেটা হচ্ছে যে 14 গ্রাম পৌরসভার মধ্যে সান্দিশকর একটা গ্রাম আছে বোধহয়, ওখানে একজন এর মধ্যে আইডেন্টিফাই হয়েছে আজকে বোধহয় সন্ধ্যা নাগাদ। এটা হচ্ছে কনফার্ম নিউজ। তাছাড়া হচ্ছে যে জগন্নাথ দিঘি ইউনিয়নের আহ তালুগ্রাম নামে একটা গ্রাম আছে, ওখানে একটা 18 বয়সের একটা ছেলে মারা গেছে, যুবক। এই হচ্ছে এখানকার কন্ডিশন আর কি। ওভারঅল আসলে গ্রামের মানুষ তো আমরা আসলে জানি কেমন হয়, অতটা সচেতন না কেউই। সবাই বাসায় আসলে থাকতেছে না, প্রয়োজনে অপ্রয়োজনে বের হচ্ছে, রাস্তাঘাটে ঘুরতেছে। যতক্ষণ আসলে প্রশাসনের নজরদারি থাকে, ততক্ষণই তারা বাসায় থাকে। তাছাড়া অধিকাংশ সময় দেখা যায় যে দোকানপাটে আড্ডা দিচ্ছে। অনেকে হচ্ছে, আমরা জানি যে সরকার থেকে একটা নির্দেশনা আসছে, ধর্ম মন্ত্রণালয় থেকে, যে 5 জনের বেশি জামাতে একসাথে নামাজ পড়তে পারবে না যতদিন না সিচুয়েশন ঠিক হয়। সেটাও আসলে অনেক জায়গায় প্রপারলি মানতে চাচ্ছে না অনেকে, যেটা আসলে জোর করে মানানো হচ্ছে বলা যায়। ওভারঅল আসলে এই হচ্ছে কন্ডিশন আর কি। যেটা আসলে আমাদের যদি আমরা এই অবস্থা কন্টিনিউ করি, আমাদের গ্রামের মানুষজন যদি এভাবে চলতে থাকে, তাহলে আসলে বোধহয় সামনে আসলে গ্রামের সিচুয়েশনও খুব খারাপ হতে পারে আর কি। আমরা আমরা যারা আমাদের সংগঠন থেকে আমরা চেষ্টা করে যাচ্ছি বিভিন্নভাবে সবাইকে সচেতন করার জন্য। আমরা এর মধ্যে কয়েকবার মাইকিং করে প্রচারণা চালিয়েছিলাম পুরো ইউনিয়ন ব্যাপী, পুরো চিওর ইউনিয়ন, তাছাড়া হচ্ছে জগন্নাথ ইউনিয়ন, কনকাপতি ইউনিয়ন, বাতিশা ইউনিয়ন, 3-4টা ইউনিয়ন ব্যাপী আমরা হচ্ছে যে ক্যাম্পেইন করেছিলাম সচেতনতামূলক। তাছাড়া হচ্ছে আমরা আমাদের অনলাইন যে পেজ গুলো আছে, পেজ গ্রুপ, এগুলো থেকে নিয়মিতভাবে আমরা আসলে একটা বার্তা দিতে চাচ্ছি সবাই বাসায় থাকার জন্য, সেফ থাকার জন্য। ব্যাপারটা আসলে কষ্টকর হয়ে যাচ্ছে, মানে সবাইকে এটার সাথে অভ্যস্ত করা। এই হচ্ছে এখনকার সিচুয়েশন। আর ত্রাণের ব্যাপার যেটা, আসলে আমরা সবাই জানি যে গ্রামের অধিকাংশ মানুষই আসলে হয়তো নিম্ন মধ্যবিত্তর মধ্যে পড়ে, অথবা মধ্যবিত্ত বা নিম্নবিত্ত। এদের আসলে অনেকেরই আসলে মেইন জবটাই হয়েছে দিন মজুরের করে আর কি। ডেইলি যে মানুষের সিএনজি চালায়, অথবা রিক্সা চালায়, অথবা বিভিন্ন ধরনের কাজ করে ডেইলি বেসিস, ওইগুলা থেকে যা আর্ন হতো ওটা দিয়ে আসলে ওনাদের সংসার চলতো। যেহেতু আমরা গত প্রায় 20-25 দিন ধরে মোটামুটি সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করতেছি, আমাদের সবকিছুই বন্ধ। তো এই মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত সহ হতদরিদ্র মানুষগুলো আসলে সবচেয়ে বেশি কষ্টের মধ্যে পড়ে যাচ্ছে। আসলে এদের সংখ্যা আসলে অগণিত, তা আসলে খুব কম যে এমন না, অগণিত আসলে এই সংখ্যাটা। সরকার থেকে যদিও ত্রাণ দেওয়ার চেষ্টা করা হচ্ছে, ত্রাণ দিচ্ছে, তবে সেটা পর্যাপ্ত না আর কি। যেহেতু আগে যারা মধ্যবিত্ত ছিল, নিম্ন মধ্যবিত্ত ছিল, যাদের আসলে ওই ধরনের সরকারি সহযোগিতা প্রয়োজন হতো না, কিন্তু ওনাদের এই সময়টায় ওনাদের এই সহযোগিতা খুব বেশি প্রয়োজন হচ্ছে, যেহেতু ওনারা ডেইলি কাজগুলো করতে পারতেছে না, টাকা
ইনকাম সোর্সটা টোটালি বন্ধ হয়ে গেছে। আমরা জানি যে মধ্যবিত্তদের আসলে সঞ্চয় সাধারণত থাকে না। সঞ্চয় বলতে আসলে হয়তো সপ্তাহখানেক বা কিছুদিনের হয়তো জমানো কিছু টাকা থাকে, যেগুলো দিয়ে ওনারা হয়তো 2-1 সপ্তাহ চলতে পারে। তো এই সময়টা আসলে যে প্রায় 25-30 দিন হয়ে গেছে, এখন আসলে খুব কঠিন সময় পার করতেছে এই মানুষগুলা। অনেকেই নাদিম, আসলে খাদ্য সংকটে পড়ে গেছে, হ্যালো যেটা নাদিম, আসলে। হ্যাঁ পিয়াস ভাইয়া। আচ্ছা, আমাকে শোনা যাচ্ছে? সরি, তোমাকে হ্যাঁ একটু হ্যাঁ। ইন্টারাপ্ট করলাম। আমরা তোমার হুম, কথাগুলো আরো শুনবো। তার আগে একটু আমরা এই যে একটু স্ক্রিনে দেখতে পাচ্ছি যে, তুমি কি দেখতে পাচ্ছ স্ক্রিনে? হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা, স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি যে কিছু আজকের দিনের খুব সম্ভবত এই ছবিগুলো। এখানে হুম, মানুষজন জড়ো হয়েছে বিশ্ব রোডে, কুমিল্লা বিশ্ব রোড, যেটা বলে হচ্ছে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক। ওইখানে অনেক মানুষ দেখা গেছে। এইটা সম্পর্কে আমাদেরকে একটু ধারণা দিবা? আচ্ছা, ঘটনা হয়েছে যে যেটা আসলে আমরা জানি যে চিওরা রাস্তার মাথার পূর্ব পাশে যে ডিমাতলি যে গ্রামটা আছে, রাস্তার ওপারে যারা থাকে এরা সাধারণত হচ্ছে এদের অধিকাংশই হচ্ছে রিক্সা চালক অথবা সিএনজি চালক। তাছাড়া অনেকে আছে ডেইলি বেসিসে কাজ করে, আমি যেটা বলতেছিলাম এতক্ষণ। তাছাড়া অনেকে আছে ভিক্ষুক। তো ওখানে হচ্ছে ওই মানুষগুলার মানে বসবাস আর কি। তো এর মানে একটা অভিযোগ আসছে যে আসলে এরা আসলে ত্রাণ পাচ্ছে না ওভাবে। তো যেহেতু গত 20-25 দিন ধরে আসলে এরা বাসায় কোনো প্রকার ইনকাম সোর্স, কোনো অপশন নাই, আবার ত্রাণও পাচ্ছে না, এরা আসলে প্রচুর পরিমাণ খাদ্য সংকটে পড়ে গেছে। এরা আহ, মানে ত্রাণ যেহেতু পায় না, এই জন্য আসলে মানে বাধ্য হয়ে মানে ক্ষুধার যন্ত্রণায় রাস্তায় নেমে পড়ছে আজকে। এবং ঢাকা চিটাগাং হাইওয়ে চিওরা রাস্তার মতো জায়গাটা আজকে প্রায় 1 ঘন্টার মতো বন্ধ ছিল। তারপর হচ্ছে এলাকার চেয়ারম্যান সহ উপজেলা নির্বাহী অফিসার, সেনাবাহিনী, পুলিশ এসে ওনাদেরকে বুঝিয়ে তারপর পাঠাইছে আর কি। এবং ওনাদেরকে বোধহয় এনশিওর করছে যে ওনাদেরকে পর্যাপ্ত ত্রাণ পৌঁছাই দিবে যত তাড়াতাড়ি সম্ভব। এই হচ্ছে এখনকার চিত্র। এর মাঝে আসলে আমি একটু থ্যাংক ইউ দিতে চাই আসলে আমাদের যে পুলিশ ভাইরা যারা আছেন, আমাদের ডাক্তার ভাইরা, ব্যাংকিং এ ব্যাংকাররা, আমাদের যারা বিভিন্ন জায়গায়, আমাদের ফ্রন্টলাইনার যারা ফুড সাপ্লাইতে আছে, বিভিন্ন বিক্রয় প্রতিনিধিরা, ওরা কিন্তু জীবন ঝুঁকি নিয়ে অলরেডি মাঠে আছে এবং সেবা করে যাচ্ছে আর কি, দেশের মানুষের যে ফুড সাপ্লাই এনশিওর করার জন্য। পুলিশ প্রশাসন এবং হচ্ছে আমাদের আর্মিরা কিন্তু মানুষের মধ্যে সোশ্যাল ডিস্টেন্সিং এর জন্য কাজ করতেছে। ডক্টররা তো আর কি মানে এই টোটাল জার্নির হচ্ছে ফ্রন্টলাইন যোদ্ধা বলতে পারি আমরা। আমি আবার একটু মানে সাব্বিরের কাছে খুব শর্ট মোমেন্টের জন্য যাব, আমরা প্রোগ্রামটা মোটামুটি শেষ করে ফেলবো। সাব্বির, তোকে আমি যে কোয়েশ্চেনটা আসলে করছিলাম ওইটা যদি একটু এক্সপ্লেইন করতি যে যেহেতু মানুষজন ওখানকার লাইফে খুব বেশি ইউজ টু, সো মানুষজন আসলে ঘরের মধ্যে কিভাবে ফিল করতেছে বা তারা সময় কিভাবে কাটাচ্ছে? সাব্বির, তুই একটু কাইন্ডলি তোর মাইক্রোফোনটা একটু আনমিউট করে নে, মিউট করা আছে। সরি ফর দ্যাট। আমরা যেহেতু জানি পৃথিবীর সব জায়গায় যে মানুষজন আউটগোয়িং হয় বেশিরভাগ ক্ষেত্রেই, তো এতদিন দীর্ঘ সময় ধরে বাসার মধ্যে লকডাউন থাকা এটা অবশ্যই পেইনফুল। যেমন গতকাল এখানে পহেলা বৈশাখ গেল, বাংলাদেশি কমিউনিটি কেউই দেখা গেছে যে এখানে কমিউনিটির লোকেরা খুব জাঁকজমক করে জাতীয় দিবসগুলা কিংবা বৈশাখ, ঈদ এগুলো উদযাপন করেন। তো গতকাল এখানে অনেকেই ফেসবুক লাইভে এসে দেখা গেছে ওনারা সেলিব্রেট করেছেন, ওনাদের এক্সপিরিয়েন্স শেয়ার করেছেন। তো মোটামুটি এখানে সোশ্যাল লাইফও এখন অনলাইন বেসড হয়ে যাচ্ছে আর কি, যাতে মানুষ ডিপ্রেসড হয়ে না পড়ে। এভরিওয়ান ইজ ব্যাকিং ইচ আদার, সবাই সবাইকে একটু পাম্পড আপ করার, ভালো রাখার চেষ্টা করছে। তো ওভারঅল নর্থ আমেরিকার ওভারঅল সিচুয়েশন লিটারেলি ব্রোকেন ডাউন। আমার লাস্ট মান্থের
লাস্ট উইকে 27 থেকে আমার নিউ ইয়র্কে থাকার কথা ছিল জাতিসংঘে একটা কনফারেন্সে। গত বছর আমাদের সাজ্জাদ ওই কনফারেন্সে অ্যাটেন্ড করেছে, তো ওই আমাকে গাইড করেছে। আই অ্যাপ্লাইড দেয়ার, আমার যাওয়ার কথা ছিল। আমাদের আরেকজন ফ্রেন্ড ফরিদ, ওরও যাওয়ার কথা ছিল, আমাদের দুজনের। তো এভরিথিং হ্যাজ ক্যান্সেলড, আমরা অলরেডি জানি। তো নিউ ইয়র্ক তো মোটামুটি এখন একটা মৃত্যুপুরী বলা চলে। শতাধিক বাংলাদেশি মারা গিয়েছেন ইতিমধ্যেই। আমার আত্মীয় স্বজন কয়েকজন আক্রান্ত হয়েছেন, কয়েকটা ফ্যামিলি বলা চলে। দুইজন আমাদের গ্রামেরই, দুইটা ফ্যামিলি, হ্যাঁ, অনেকে চিনে থাকবেন। তো ভালো খবর হচ্ছে দে হ্যাভ রিকভার্ড, ওনারা এখন সুস্থ আছেন। তো ওভারঅল এখানে যে ফুড সাপ্লাই এর ব্যাপারটা, আমরা জানি ফার্স্ট ওয়ার্ল্ড এর অলওয়েজ দে হ্যাভ আ প্ল্যান বি, ওদের মাথায় সবসময় একটা প্ল্যানিং থাকে। যদি কোনো ক্রাইসিস সিচুয়েশন আসে দেশের ফুড সাপ্লাই বা ইমার্জেন্সি সাপ্লিমেন্টস ওরা কি করবে, হ্যাঁ। তো ওই প্ল্যান থাকার পরেও আসলে এখানে অনেক কেওস হয়েছে। দেখা গেছে যে একটা সময় হয়েছে স্টোরগুলোতে ঝামেলা হয়েছে। যখন প্রথম লকডাউনের প্রথম দিকটাতে আমরা দেখেছি অস্ট্রেলিয়ায়, কানাডায় মানুষ খাবার জিনিস নিয়ে স্টোরে গিয়ে মারামারি পর্যন্ত করতেছে। তো সিচুয়েশন এখন অ্যাটলিস্ট ফুড সাপ্লাই এর দিকটা চিন্তা করলে সিচুয়েশন বেটার। মানুষ ট্রাই করতেছে বাসা থেকে কম বের হওয়ার জন্য। যখনই কেউ বের হচ্ছে একসাথে দেখা যাচ্ছে 15-20 দিন, 1 মাসের সাপ্লাইজ সাথে করে নিয়ে আসার চেষ্টা করছে। পিয়াস, থ্যাংক ইউ সাব্বির। আমি সাজ্জাদের কাছেও সেম যে প্রশ্নটা রাখছিলাম এর আগে, যে ইউরোপিয়ান কান্ট্রি গুলা খাবার কিভাবে আসলে, কারণ খাবার ছাড়া মানুষ চলতে পারবে না, রাইট? এবং খাবারের জন্য হইলেও মানুষকে বাইরে যেতে হচ্ছে বা এটা যেতে হবে। সো খাবার কিভাবে আসলে মানুষের কাছে পৌঁছাচ্ছে, এবং বাংলাদেশে যেরকম আমরা 2টার পর বন্ধ করে দিচ্ছি, তোদের এই ধরনের কোনো অব্লিগেশনস আছে কিনা? তুই ইভেন চাইলে নট অনলি জার্মানি, অন্যান্য কান্ট্রিগুলো সম্পর্কে আই নো যে তুই জানিস যে আমার ফ্রান্স বা তোদের আশেপাশে যেসব কান্ট্রিগুলো আছে, একটু যদি আমাদেরকে বলতি তাহলে ধর যে অনেকেই আমরা এখানে আছি, তাহলে আমরা আসলে ধারণা পাইতাম যে সবগুলো দেশেই এই ধরনের একটা ক্রাইসিস ফেস করতেছে বা এই। এতে বার্লিনের কথা যদি আমি বলি স্পেসিফিকলি, বার্লিনে এখন পর্যন্ত খাবার নিয়ে মানে ফুড সাপ্লাই নিয়ে ওই ধরনের কোনো প্রবলেম নাই আর কি। গত মাসের শুরুর দিকে যখন হচ্ছে বা জিনিসটা ছড়াচ্ছিল, তখন এক ধরনের একটা পরিস্থিতি ক্রিয়েট হয়েছিল যে সবকিছু হয়তো বা বন্ধ হয়ে যাবে বা লকডাউনের একটা পরিস্থিতি যখন ক্রিয়েট হয়েছিল, হতে যাচ্ছিল, তখন গিয়ে হচ্ছে সবাই একটু প্যানিকড হয়ে অনেকে অনেক কিছু কিনছে সুপার শপ থেকে। লাইক ইভেন আমি নিজেও হচ্ছে বা 2 দিন গিয়েও চাল কিনতে পারিনি। সো এই ধরনের একটা পরিস্থিতি ক্রিয়েট হয়েছিল, কিন্তু আলটিমেটলি আসলে যেটা যে ধরনের একটা আতঙ্ক ছিল যে না হয়তো বা খাবার দাবারের সাপ্লাই নিয়ে প্রবলেম হইতে পারে, এই জন্য সবাই খাবার দাবার নিয়ে রাখা বা লকডাউন হয়ে যেতে পারে, এই ধরনের পরিস্থিতি আলটিমেটলি বার্লিন হয়তো বা ট্যাকেল করছে আর কি খুব ভালোভাবেই। কারণ স্টিল নাও হচ্ছে সুপার শপ গুলো ওপেনিং টাইম বা ক্লোজিং টাইম একই রয়ে গেছে আর কি, বা আমার বাসার আশেপাশে যে সুপার শপ গুলো আছে সবগুলোই হচ্ছে সেম ওপেনিং এবং ক্লোজিং টাইম মেনটেন করতেছে আর কি। আর খাবার দাবার আগের থেকে মনে হচ্ছে যে এখন বেশি আছে আর কি, হয়তো বা কোনো জিনিস হ্যান্ড স্যানিটাইজার অথবা মাস্ক এই রিলেটেড একটা ক্রাইসিস আই থিঙ্ক সব জায়গায় আছে। সেক্ষেত্রে আমি মনে করি যে অ্যাজ এ জার্মানিতে, অন্য স্টেট গুলাতে আমি জানি না, হয়তোবা বিভিন্ন, আমার তো খবর হয়তোবা ফেসবুকের পোস্ট অথবা হচ্ছে নিউজ থেকে ওইভাবে জানি, কিন্তু নিউজে ওইভাবে খাবার সাপ্লাই এর প্রবলেম নিয়ে কোনো ধরনের নিউজ আমার চোখে পড়ে নাই। এমনিতে অন্য একটা স্টেট তে আমি একটা ফেসবুক পোস্ট থেকে দেখছি যে বিভিন্ন টার্কিশ শপ বা হচ্ছে অন্য জার্মান
সুপার শপ গুলো বাদ দিয়ে অন্য যে সুপার শপ গুলো আছে ওইখানে জিনিসপত্রের দাম বাড়াই দিছে। এই ধরনের একটা আহ নিউজ দেখছি। আর এমনিতে আমি যতটুকু জানি যে ফ্রান্সে তো আমাদের কিছু আত্মীয় স্বজন আছেন, আমার মামারা থাকেন, বা ওনাদের সাথে যখন কথা হয় ওনারাও হয়তো ফ্রান্স তো ফুল লকডাউন as far as I know, এবং ওইটা লকডাউনটা বাড়াইছে, এবং ওনাদেরকেও হচ্ছে যে সুপার শপ গুলো ওপেন আছে, ওনারা সুপার শপে গিয়ে যা যখন যেটা দরকার ওইটা নিয়ে যাচ্ছে, বাট ভ্যালিড রিজন শো করতে হচ্ছে যে হ্যাঁ আমি বাইরে আসছি, আমার হয়তো বা জিনিসপত্র কেনা দরকার, এই জন্য বাইরে আসছি। আর এমনিতে আর বাকি ইউরোপিয়ান কান্ট্রি, ইতালি বা স্পেন, এগুলো সম্বন্ধে আমরা অলরেডি জানি যে ওখানে খুবই বাজে অবস্থা। আর ওভারঅল পরিস্থিতি যদি বলতে হয়, আমার মনে হয় আস্তে আস্তে জার্মানি আস্তে আস্তে রিকভার করতেছে সব দিক থেকেই, এবং আমার কাছে এখানকার লাইফস্টাইল অলমোস্ট নর্মাল মনে হচ্ছে। কারণ সবাই বাহিরে যাচ্ছে বা আসা যাওয়ার মধ্যে আছে, কিন্তু এক ধরনের একটা থমথমে পরিস্থিতি আছে আর কি। আই থিঙ্ক নর্মাল হয়ে যাবে আর কি সবকিছু, হয়তো বা আগামী মাসের মধ্যে, বা এই ধরনের একটা জানতেছি আমরা যে হয়তো বা আগামী মাসের মাঝামাঝি সময় থেকে হচ্ছে সব ধরনের হয়তো বা পরিস্থিতি একদমই স্বাভাবিক হয়ে যাবে, সবকিছু ওপেন হয়ে যাবে আবার। তো আমরা আসলে এটাই এক্সপেক্ট করতেছি আর কি, এই আর কি। ইয়াস। থ্যাংক ইউ সাজ্জাদ। আমাদের সাথে জাগ্রত তরুণের সাধারণ সম্পাদক বর্তমান কমিটির কাজী অনেকও আছে। তো অনেকের কাছে যাওয়ার আগে আমি একটু নাদিমের কাছে যাই। অনেক, তুমি রেডি থাকো। তোমরা কি কি করতেছো বেসিকলি জাগ্রত তরুণ থেকে, বা অন্যান্য সামাজিক সংগঠনগুলো কি কি করবে অনেক, এই জিনিসগুলো নিয়ে আমি তোমার কাছে আসতেছি একটু পর, যে তোমাদের করলা তোমরা এতদিন পর্যন্ত, বা কি কি দেখতেছো, তোমার অবজারভেশন তুমি শেয়ার করতে পারো। আমি একটু নাদিমের কাছে যাই। নাদিম, বেসিকলি তোমার কাছে যাওয়ার যেটা এর আগে কোশ্চেন করছিলাম আর কি, যে মানুষজন খাবারের জন্য কিন্তু হাহাকার বেড়ে গিয়েছে। তো এজ এ সামাজিক সংগঠনগুলোর আসলে কি করা দরকার? তুমি জাগ্রত তরুণের সভাপতি ছিলা একটা সময়, তো এই ক্রাইসিসটা তো আসলে সবার জন্য নিউ। সংগঠনগুলোর আসলে কি করা উচিত এই ব্যাপারে একটু শর্টকাটে বলো, দেন আমরা অনেকের কাছে যাব। আমি যেটা ব্যক্তিগতভাবে ফিল করি অ্যাজ এ সংগঠক, আমার যেটা মনে হয় যে আসলে আমরা দেশ হিসেবে আমাদের অর্থনৈতিক অবস্থা বা ওভারঅল যে কন্ডিশন, সেটা আমাদের সবাইকে দিন শেষে স্বীকার করতে হবে যে আমাদের আসলে দেশের সক্ষমতা কতটুকু আছে, আদৌ কি আসলে আমাদের দেশের আমাদের সরকারের আমাদের প্রত্যেকটা ফ্যামিলিকে আসলে ফুড এনশিওর করতে পারবে কিনা, বা হেলথের ব্যাপারগুলো এনশিওর করতে পারবে কিনা, এগুলো আসলে আমরা সবাই রিয়েলিটিটা আমরা সবাই জানি। তো এই পরিস্থিতি আসলে আমরা আহ, 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 সংগঠক হিসাবে বা আমরা যারা সামাজিক সংগঠন করি, আমার মনে হয় আমাদের উচিত তাছাড়া হচ্ছে আমরা যারা সাধারণ মানুষ আছি প্রত্যেকেরই উচিত, আমরা সক্ষম যারা যে মানুষগুলো আছে আমাদের সবারই উচিত আমাদের আশেপাশে আমাদের যে প্রতিবেশী গুলো আছে, যারা আসলে যেটা বললাম মিডল ক্লাস ফ্যামিলিও বিলং করে, এই ধরনের মানুষ আছে যারা আসলে এই সময়ে খুব বাজে সিচুয়েশনের সম্মুখীন হচ্ছে, খাবার সহ যাবতীয় সবকিছু নিয়েই। তো আমার মনে হয় যে আমরা সবাই ওনাদের সবাইকেই এই যারা সমস্যাগ্রস্ত মানুষগুলো আছে তাদের পাশে আমাদের দাঁড়ানোর এখন আসলে সবচেয়ে উপযুক্ত সময়, আমাদের সবাই আসলে দাঁড়ানো উচিত। আমরা সামনে যেহেতু রোজা আসতেছে, রমজান আসতেছে, রমজানের সময়টাও আসলে একটা ক্রুশাল সময় যাবে। আমরা শিওরলি বুঝতেছি যে মানে এই সিচুয়েশনটা আসলে খুব সহসায় আসলে ঠিক হচ্ছে না, অন্তত আমাদের দেশের জন্য। হয়তো আগামী আরো 1 থেকে মানে অন্তত 1 মাস আমাদেরকে এই সিচুয়েশন গুলোর মধ্যে থাকতে হতে পারে। তো আমরা আসলে এই ধরনের একটা প্রিপারেশন আমাদের, আমরা যারা ভলেন্টিয়ারি অর্গানাইজেশন করি, আমাদের এই ধরনের একটা প্ল্যান রাখা উচিত এই সিচুয়েশনটাকে মাথায় রেখে। এই হচ্ছে কথা আর কি। আমার মনে হয় যে আমরা আমাদের ইউনিয়নে অনেকগুলো নতুন নতুন সংগঠন হয়েছে, তাছাড়া হচ্ছে আমাদের অনেক মানুষ আছে যারা আসলে
আহ মানুষের পাশে দাঁড়ায়, অনেক অনেকেই আছে। তো আমরা যদি সবাই মিলে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে সবার জন্য কিছু করার চেষ্টা করি, আই হোপ যে আমরা আসলে এই এই সময়টাকে আসলে আহ এতটা কঠিন, মানে এত কঠিন থেকে আসলে একটু ভালোর দিকে আগে নিতে পারবো আসলে আমরা সবাই মিলে। হ্যাঁ, ঠিক বলেছো। আমার মনে হয় যে আমি এই জায়গায় একটু, আমাদের অনেকগুলো সোশ্যাল অর্গানাইজেশন কাজ করে যাচ্ছে একদম, যে কাজটা আসলে গভর্নমেন্টের করার কথা, হুম। ওই কাজটা হয়তো আমরা করতেছি আর কি। আমাদের অনেক সামাজিক সংগঠন করতেছে। যেহেতু আমরা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি, আমাদেরকে আসলে গভর্নমেন্টের পাশে আলটিমেটলি দাঁড়াতে হবেই। সো আমি এই ক্ষেত্রে একটা বড় স্যালুট জানাতে চাই বিদ্যানন্দ বিদ্যানন্দ যেটা এক্স্যাক্টলি। করছে এই টোটাল পুরো করোনা পরিস্থিতির মধ্যে শুরু থেকে একদম। ইটস এ ভেরি গ্রেট জব দে আর ডুইং, এবং স্টিল নাও তারা করে যাইতেছে দেশের বিভিন্ন প্রান্তে ফুড দিয়ে, বা যেভাবে ওরা লড়াইটা চালায় যেতেছে, দিস ইজ ট্রেমেন্ডাস। এবং বাংলাদেশের মানুষ এক্স্যাক্টলি। আই গেস ওদের এই কন্ট্রিবিউশন মনে রাখবে সব সময়। এছাড়াও আরো অন্যান্য যেসব সংগঠন করে যাচ্ছে তাদেরকে সবাইকে অনেক বড় স্যালুট। আমরা একটু অনেকের কাছে যাই। অনেক, কি আচ্ছা, অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ ভালো। তোমরা কি কি প্ল্যান করতেছো এই মুহূর্তে জাগ্রত তরুণ থেকে? কি করার খুব সংক্ষেপে বলো, আমরা প্রোগ্রাম শেষ করে ফেলবো আর কি। আমরা আপাতত প্ল্যান মোটামুটি আমাদের তো কাজ চলতেছে যে আমরা কিউরা ইউনিয়ন পুরোটা মাইকিং করলাম। তারপরে আমাদের একটা ফান্ডিং করা হয়েছিল, ফান্ডিং থেকে মোটামুটি আমরা এই পর্যন্ত 30টা ফ্যামিলির মতো আমরা ত্রাণ সামগ্রী দিতে পারছি। তো আরো দেওয়ার তো প্ল্যান আছে আমাদের, আবার ফান্ডিং করার একটা প্ল্যান চলতেছে হয়তো। ফান্ডিং এর যতটুকু হয় আমরা আমাদের সাধ্য মতো আমরা চেষ্টা করবো এই ত্রাণ দেওয়া, সাহায্য করা। যেহেতু একটা কি বলে একটা দুর্যোগময় সময়, সবারই মোটামুটি কি বলে সবার বাসায় খাবার দাবার নাই, কাজকর্ম নাই, যেহেতু আর খাবার দাবার থাকবে কিভাবে, ওই টাইপের অঞ্চলগুলোতেই দেখবো বিশেষ করে। হ্যাঁ, আজকে তো আমরা দেখলামই যে কি বলে হাই রোড ব্লক করে দেওয়া হয়েছিল, যে তাদের ত্রাণ পাচ্ছে না, কাজকর্ম নাই, কাজকর্ম না থাকলে তারা আর খাবে কিভাবে। তো আমরা আসলে ওই টাইপের লোকদেরকে আমরা আসলে ত্রাণ দেব। তো ফার্স্ট টাইম আমাদেরকে ওই ফান্ডিংটা করতে হবে আর কি। যেহেতু আমাদের ফান্ডিং যা ছিল তার মধ্যে আমরা দিয়ে দিছি, চেষ্টা করতেছি আর কি সবাই সবার জায়গা থেকে ফান্ডিং ম্যানেজ করার মতো। তো তার মধ্যে আমি বলবো যে সবার উদ্দেশ্যে যে যার যার এলাকায় বিত্তবান যারা আছেন, তো তাদের উচিত তাদের আশপাশের মানুষদের খোঁজ খবর নেওয়া, যে তারা খেতে পারতেছে কিনা, কি কি পর্যায়ে আছে। তো তাদের আসলে উচিত যে আশপাশে নিজ বাড়ি যেগুলো আছে ওইগুলা হেল্প করা। দেন এভাবে যার যার জায়গা থেকে যদি আমরা সবাই যদি এগিয়ে আসি, তাহলে তো ওই 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 টাইপের লোকদের তেমন কি বলে দুর্ভোগে পড়ার কথা না। কিন্তু আমাদের ওই জিনিসটা মানে হচ্ছে না। তাই আমাদের মতো অর্গানাইজেশন, এই সংগঠন যেগুলো আছে এগুলাই হয়তো আগে আসতে হবে আর কি। কিন্তু আমাদের তো দেখা গেছে ওই সিচুয়েশন এখন আর থাকছে না, যেহেতু মানুষের এই সিচুয়েশন কেউই তো আমাদেরকে ওইভাবে এই হেল্প করতে পারতেছে না, কারণ সবার জায়গা থেকে সবাই তো অতটা ভালো অবস্থাতে নাই। ঠিক আছে, তো আমার কাছে মনে হয় যে এই ক্ষেত্রে সমাজের বিত্তবান যারা আছেন তারাই প্রথমত এগিয়ে আসা উচিত। আর আমাদের এলাকা চিউরি ইউনিয়নে অনেকেই আছেন যে অনেক বিত্তমান টাইপের মানুষ, ওনাদের থেকে এক দুজন এগিয়ে আসলে এরকম টাইপের সমস্যার সম্মুখীন হয়তো বা হওয়া লাগতো না। কিন্তু এখনকার সময় ওনারা কেন কেন যে মানে কোথায় আছে নাকি আল্লাহ ভালো জানে আর কি এলাকার মানুষদের জন্য। আর আমাদের জাগ্রত তরুণ থেকে আমরা তো চেষ্টা করতেছি যেটুকু করার প্রয়োজন। অলরেডি তো সবাই দেখলোই, আমরা মাইকিং করলাম, তারপর জিওর আওয়াজা, দেন জিওর রাস্তার মাথা রিস্ট্রিকশনাল এরিয়া দিয়ে দেওয়া হয়েছে, যে ডিস্টেন্স মেনটেন করে আমরা বাজার করি, এই টাইপের কাজগুলো আমরা আমাদের থেকে করে দেওয়া হয়েছে। তারপর আমরা চেষ্টা করতেছি যেটুকু করা যায় আর কি। আর হয়তো জাগ্রত তরুণে চেষ্টা করতেছে কোনোখান থেকে যদি ম্যানেজ করে মানুষদেরকে যদি সাহায্য করা যায়, বিশেষ করে ত্রাণের ব্যাপারটা, যে সবার বাসায় এমনিতে খাবার দাবার কমে যাচ্ছে, যেহেতু এই এরিয়াতে অনেকেই মানে
কি বলে দিন এনে দিন খাওয়ার মতো লোকজন বেশি, তো ওদেরকেই সাহায্য করার মূল টার্গেট। আমরা চেষ্টা করতেছি জাগ্রত তরুণ থেকে যে এই যেভাবে পারা যায় এই ত্রাণ ম্যানেজ করে দেওয়ার জন্য, এই আর কি। থ্যাংক ইউ অনেক আমার সুন্দর বক্তব্য দেওয়ার জন্য, এবং তোমাদের যে প্ল্যান তোমরা যেটা করছো আসলে অনেক বড় কাজ আমি মনে করি। প্রত্যেকটা থানায় থানায় বা ইউনিয়নে যদি এরকম ছোট ছোট সংগঠনগুলো দাঁড়ায়, এরাই কিন্তু একটা গোটা বাংলাদেশের কাজ করে ফেলতে পারে। তাই হোক যে এই সময়ে আমাদের মতো আরো অনেকগুলো সংগঠন অলরেডি, আমি দেখতে পাচ্ছি আমাদের এলাকায় আরো অনেকগুলো সংগঠন অলরেডি তৈরি হয়েছে। আলহামদুলিল্লাহ, দ্যাটস ভেরি গুড। এবং আমার মনে হয় যে সবাই তাদের মোমেন্টামটা ধরে রাখা উচিত, এবং এটা ধরে রাখলে হয়তো আমরা একটা ভালো জায়গায় পৌঁছাতে পারবো অ্যাজ এ সোসাইটি। সব জায়গায়, আমি কারণ আমরা অনেকেই আছে আমাদের সাথে কাজ করছে আমাদের সহযোগী যোদ্ধা হিসাবে, সহযোগী সংগঠন হিসাবে। আমি একটু নাদিমের কাছে যাই প্রথমে, তারপর আমি সাব্বিরের কাছে যাব। নাদিম, আর কি কোনো প্ল্যান তোমরা করছো যে যেটা নিয়ে কাজ করতে চাও, এরকম কিছু কি কোনো প্ল্যান আছে? হ্যাঁ, প্ল্যান বলতে আসলে হ্যাঁ আমাদের কিছু প্ল্যান আছে। যেহেতু এখন প্রথম চিন্তা মানে একটা মানুষকে আসলে একটা মানুষের পেটে ক্ষুধা থাকলে আসলে উনি বাসায় থাকবে না, এই ব্যাপারটা আসলে আমরা সবাই জানি। তো প্রথম অবস্থায় আমার আমার মনে হয় যে আমরা আসলে ওনাদের যদি ফুডের যে এনসিউরিটি আছে এখানে যদি আমরা গভর্নমেন্টের পাশাপাশি আমরা নিজেরাও যদি কিছুটা হেল্প করতে পারি মানুষজনকে, অন্তত সপ্তাহখানেক বা 8-10 দিন 15 দিনের খাবার যদি আমরা 200-400-500টা ফ্যামিলিকে যদি আমরা দিতে পারি, এই ব্যাপারটা আসলে আমার মনে হয় যে অনেক হেল্পফুল হবে। তো আমরা হচ্ছে যে আমরা একটা ফান্ড রেজ করার ব্যাপারে প্ল্যান করছি, যেটা আসলে পুরোপুরি ব্যবহৃত হবে হচ্ছে যে এই যে অসহায় মানুষগুলো আছে যারা সমস্যাগ্রস্ত, ওনাদের 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 জন্য আসলে ওনাদেরকে আমরা, যেহেতু সামনে রমজান মাস আসতেছে, রোজার মাস, ওই মাসটা আসলে অনেকের জন্য আসলে সমস্যার সম্মুখীন হতে পারে অনেকেই। তো ওই ক্ষেত্রে ওনাদের ওই মাসে যদি ওনাদেরকে কোনোভাবে কিছু হেল্প করা যায় ওই কিছু ফ্যামিলিকে, তো এই ব্যাপারে আমাদের মোটামুটি একটা বড় প্ল্যান আছে আর কি, ওটা নিয়ে আমরা চিন্তা করতেছি। তাছাড়া পিয়াস ভাই বোধহয় আমাদের আরেকটা প্ল্যান নিয়ে কথা বলবেন, যেটা আমরা অলরেডি আমাদের গ্রুপ চ্যাটে আমরা কথা বলছি, পিয়াস ভাই হয়তো এটা নিয়ে কথা বলবেন। এই আর কি। আর আমরা প্রত্যেক ঈদে হচ্ছে নতুন জামা একটা ইভেন্ট করতাম, হয়তো যেহেতু এবার সিচুয়েশনটা এমন পর্যায়ে এসে দাঁড়াইছে যে আসলে আহ আদৌ আসলে ঈদের আগে মার্কেট খুলবে কিনা বা এই ধরনের কিছু, সেটা আসলে আমরা কেউই জানি না। তো আমরা হয়তো নতুন জামার ইভেন্টটার পরিবর্তে আমরা আসলে খাদ্য সহযোগিতার একটা ইভেন্ট করার ব্যাপারে চিন্তা করতেছি। তো ওই ইভেন্টটা আসলে আমাদের শুভাকাঙ্ক্ষী এবং সমাজের অনেক, যেটা বললো যে বিত্তবান যে মানুষগুলো আছে, তাছাড়া অন্যান্য যে সামাজিক সংগঠনগুলো আছে, আমরা সবাইকে আহ্বান করবো যে আমরা সবাই মিলে একসাথে দাঁড়াতে পারি আর কি। আর তাছাড়া হচ্ছে আমরা গত কিছুদিনে আমরা কিছু কাজ করতেছিলাম, আমাদের এগুলো চলমান প্রজেক্ট, আমরা আসলে একটাও থামাই নাই। এটা আসলে যতদিন করোনা পরিস্থিতি চলবে ততদিন আসলে আমাদের এই প্রজেক্ট গুলো চলতে থাকবে। যেটা হচ্ছে যে আমরা আসলে পুরো ইউনিয়ন ব্যাপী এবং আশপাশের কয়েকটা ইউনিয়ন আমরা মাইকিং করেছিলাম। তাছাড়া হচ্ছে যে আমরা বাজারে জীবাণুনাশক ছিটিয়েছি পুরো চিওড়া বাজারে। তাছাড়া হচ্ছে আমরা চিওড়া রাস্তা মাথা এবং চিওড়া বাজারে সতর্কতা চিহ্ন দিয়ে মানে, যে আমরা জানি যে ডব্লিউএইচওর যে দূরত্ব বজায় রাখতে বলছিল যে যতটুক, ওইটার একটা সতর্কতা সাইন দেওয়া হয়েছে পুরো চিওড়া বাজার এবং চিওড়া রাস্তা মাথায়। তাছাড়া হচ্ছে আমরা হচ্ছে একবারে যারা খুবই সমস্যাগ্রস্ত ফ্যামিলি আছে, ওই ধরনের প্রায় আমরা 25 থেকে 30টা ফ্যামিলিকে এর মধ্যে ত্রাণ দিয়েছি। তাছাড়া আমাদের আরো প্ল্যান আছে সামনে আমরা ওনাদের পাশে দাঁড়ানোর। এগুলো আসলে আমাদের পুরো অনগোয়িং প্রজেক্ট, এগুলা চলতে থাকবে যতদিন আসলে এই পরিস্থিতিটা স্বাভাবিক না হয় ততদিন। তো এই প্রজেক্ট গুলো আসলে চলমান রাখার জন্য আসলে আমাদের আসলে অনেকের হেল্প দরকার। সেটা আর্থিক হতে পারে, সেটা মানসিক হতে পারে, সেটা সব ধরনের সহযোগিতাই প্রয়োজন আসলে সমাজের যে সামর্থ্যবান মানুষগুলো আছে ওনাদের কাছ থেকে, বা হচ্ছে বিত্তবান যারা আছেন, আমাদের শুভাকাঙ্ক্ষী যারা আছেন ওনাদের থেকে।
আহ, আসলে আমরা সহযোগিতা চাচ্ছি এদের পাশে দাঁড়ানোর জন্য। সাব্বির, আমার মনে হয় তুই ফাইন্যান্সটা নিয়ে তুই অনেক কাজ করছিস। নাদিমের সাথে যদি একটু অ্যাড করিস যে আসলে সামাজিক সংগঠনগুলো চালানোর ক্ষেত্রে অনেক সময় ফাইন্যান্সটা অনেক বড় একটা বিগ রোল প্লে করে। তো যেহেতু সংগঠনগুলো আসলে স্টুডেন্টরা চালায়, তো ওদের ক্ষেত্রে আসলে ফান্ড ওভাবে ম্যানেজ করাটা অনেক টাফ হয়। তো এই ক্ষেত্রে আমার মনে হয় যে তুই কিছু, মানে যেহেতু তোর কাজ করার বেশ ভালো অভিজ্ঞতা এই জায়গায়, আমি মনে করি যে তুই কিছু বলতে পারো এই জায়গায়। আচ্ছা, ফাইন্যান্সের যে ব্যাপারটা হয়, আমাদের যেমন সামনে রোজা আসছে, আমাদের ধর্মীয় ভাবে জাকাত মানে আমাদের ধর্মের একটা ফান্ডামেন্টাল পিলার, খুব ইম্পর্টেন্ট একটা অংশ, এবং সবাই রোজায় ফিতরা জাকাত যারা সামর্থ্যবান তারা দেওয়ার চেষ্টা করে থাকেন। তো এই যাতে আমরা যেটা বলবো, আমাদের সাকসেসফুল একটা প্রজেক্ট হয় বাচ্চাদেরকে নিয়ে নতুন জামা, সেই প্রজেক্টটা এই ঈদে না করে তার বদলে মানুষদের কাছে কিভাবে খাবার পৌঁছে দেওয়া যায় সেই চেষ্টা করার কথা নাদিম অলরেডি বলেছে। তো এবার যখন জাকাত দেয়া হবে, জাকাত যারাই দিবেন তারা চেষ্টা করবেন যে আমরা জাকাত দেওয়ার ক্ষেত্রে টিপিক্যালি কি করি, আমাদের হয়তো একটু সামর্থ্যবান আত্মীয় স্বজনদেরও হয়তো আমরা হেল্প করে থাকি, কিন্তু এখন সার্বিক পরিস্থিতি, দেশের পরিস্থিতি এমন, মানুষ খাদ্য সংকটে মানুষ রাস্তায় নেমে পড়ছে, আমরা দেখতে পাচ্ছি। তো এই পরিস্থিতিতে সবার উচিত হবে অন্তত এই খোঁজটা নেওয়া কোথায় মানুষ খাবারের অভাবে মানুষ স্ট্রাগল করছে। এই জায়গাটাতে যদি আমরা একসাথে হয়ে কাজ করতে পারি, ইনফ্যাক্ট সোশ্যাল আমাদের, আমি দেখেছি যে আমাদের সোসাইটিতে এই কাজগুলো হচ্ছে না, যে সোশ্যাল কোনো বিভিন্ন ক্ষেত্রে আমরা কমিটি দেখি, কিন্তু এরকম দুর্যোগে আমরা কিন্তু ওই ধরনের কোনো কমিটি ফর্ম করতে দেখছি না, বা কোনো মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং দেখছি না। বিভিন্ন পেশাজীবী সামাজিক যারা দায়িত্ব, আমরা একসাথে হয়ে কাজ করতে পারি, তারা যদি একসাথে হয়ে একটা প্রপার প্ল্যানিং এ কাজ করেন, তাহলে আমার মনে হয় আমরা অন্তত এই পরিস্থিতিতে কিছু ভালো পরিস্থিতিতে হতে পারবো। কারণ সারা বিশ্বের পরিস্থিতি যদি আমরা কনসিডার করি, বাংলাদেশের দুর্যোগের মাত্র শুরু। We don't know how long it will go, মানে এটা 6 মাসও যেতে পারে। আমরা এর আগে অতীতে দেখেছি যে রোহিঙ্গা ইস্যুতে প্রথম মানুষ প্রাণ নিয়ে এগিয়ে এসেছিলেন, and eventually কিন্তু এটা কিন্তু বিগ ডিজাস্টার। তো দীর্ঘমেয়াদে আমি মনে করি যে আমাদের পাশাপাশি দাঁড়িয়ে কাজ করতে হবে। আর এছাড়াও আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন কেওস তৈরি হচ্ছে, মানুষ একজন আরেকজনের বিরুদ্ধে অভিযোগ করছে, কেউ গ্রামে রাস্তা লকডাউন করে ফেলছে, চিকিৎসকরা মারধরের শিকার হচ্ছেন। এগুলো আসলে পুরো সমস্যাটা উপসর্গগুলো দেখা যাচ্ছে সবখানে। ইভেন বড় বড় রাষ্ট্রগুলোও কিন্তু তাদের টেম্পার ঠিক রাখতে পারতেছে না। প্রত্যেকটা রাষ্ট্রই 2 দিন যারা সুপার পাওয়ার তারা ঝগড়াঝাটিতে লিপ্ত হয়ে গেছে এই প্রবলেমটাকে কেন্দ্র করে। কারণ এখন এমন একটা পরিস্থিতি, বাংলাদেশের মতো যেসব দেশ আছে, আমরা কিন্তু অন্য দেশে সাহায্য প্রার্থী হওয়ার সুযোগ নেই, সবাই নিজেদের সমস্যা নিয়ে ব্যস্ত। সেই জায়গায় দেশের যারা দায়িত্বশীল নাগরিক আছেন তাদেরকে অবশ্যই এগিয়ে আসতে হবে। তারা যদি এগিয়ে না আসতে পারেন, এটা যদি আলটিমেটলি একটা সোশ্যাল ক্লাস্টারে রূপান্তরিত হয়, তাহলে কিন্তু আমরা কেউই এটা থেকে মুক্ত না। এক্স্যাক্টলি। এবং আমি তোর সাথে একটু অ্যাড করবো সাব্বির, সেটা হচ্ছে জাকাত। আমার মনে হচ্ছে কার জন্য? মানুষের জন্য। জাকাতের যে চিন্তাটা বা যে ব্যাপারটা, আমরা মনে হয় যেহেতু এখন একটা হিউম্যান ক্রাইসিস চলতেছে চারিদিকে, তো আমরা চাইলে জাকাতটা এখনই ডিসবার্স করতে পারি, যেটা করলে হয়তো আমার পাশের প্রতিবেশী বা পাশের প্রতিবেশী হয়তো ভালো আছে, পাশের গ্রাম যদি ভালো থাকে, তার পাশের ইউনিয়ন, আমরা মনে হয় যে একটা ক্রাউড ফান্ডিং করে যে যার জায়গা থেকে যেভাবে পারি, আমার মনে হয় যে এখনই হেল্প করার প্রয়োজন, খুব প্রয়োজন। অলরেডি আমার মনে হয় যে
মানুষজন কিন্তু একটা কিছুদিন আগে ব্র্যাকের একটা রিসার্চ দেখতেছিলাম যে 14% মানুষের ঘরে কোনো ধরনের খাবার নাই। সরকার যদিও চেষ্টা করে যাচ্ছে যে 10 টাকা চাল বা আরো অনেকগুলো প্রজেক্ট দেখতেছিলাম, সরকার কিন্তু উপর থেকে অনেকভাবে ট্রাই করে যাচ্ছে, বাট লোয়ার লেভেলে গিয়ে সেটা কিন্তু স্থানীয় প্রশাসন, স্থানীয় যারা প্রতিনিধি, এর মাধ্যমে কিন্তু আমরা অনেক জায়গায় এই ধরনের সোশ্যাল মিডিয়াতে কিন্তু অ্যাভেলেবেল এরকম অনেক খবর পাচ্ছি যে চাল চুরি হয়ে যাচ্ছে বা ত্রাণ চুরি হয়ে যাচ্ছে। সো এই জায়গাগুলো নিয়ে আমার মনে হয় যে একেবারে এলাকার গণ্যমান্য যারা আছেন তারা আমার মনে হয় যে একটা পাবলিক প্রেশার ক্রিয়েট করা উচিত, অন্তত এই সময়টা যাতে আমরা আর একটা অন্তত ওই মানবিক চেহারাটা অন্তত সবাই দেখাই। পাশাপাশি তুই যেটা বলতেছিলি যে যেটা বলতেছিলি যে আসলে সবার এই মুহূর্তে টাকা জমানোর সময় না, কিন্তু এটা মানুষ যদি না থাকে তাহলে এই টাকা দিয়ে কি করা যাবে, তাই না? এখানে আমি আরেকটা বিষয় অ্যাড করতে চাচ্ছি পিয়াস, সেটি হচ্ছে যে আমরা প্রায় সোশ্যাল মিডিয়ায় দেখতেছি যে ওষুধ আবিষ্কারের গুজব ছড়ানো হচ্ছে, যেটা আসলে একটা এখন সোশ্যাল মিডিয়া সবার কাছে খুব ইজিলি অ্যাভেলেবল। যখন এই ধরনের গুজব ছড়ানো হচ্ছে তখন প্রান্তিক জায়গায় যারা বসে আছেন তারা কিন্তু খুব ইজিলি ফিল করছেন যে ওকে দেয়ার ইজ এ মেডিসিন আউট দেয়ার, সো আই ক্যান ডু এনিথিং। কিন্তু ব্যাপারটা কিন্তু এমন না। যদি এই ধরনের ওষুধ আবিষ্কার হয়ে থাকে সেটা মেডিকেলি ট্রায়াল শেষ করে সাধারণ মানুষের কাছে আসতে আসতে 1-1.5 বছর সময় লাগবে, কিন্তু বেশ লম্বা একটা সময়। আর এছাড়াও আমরা প্রায় দেখি যে রিলিজিয়াস একটা সেন্টিমেন্ট মানুষের মধ্যে কাজ করছে, অনেকেই এখন পর্যন্ত যে মসজিদে যাওয়া থেকে তারা বিরত হচ্ছেন না, কিংবা জামাতের হয়তো একটা রেস্ট্রিক্টেড নাম্বার অফ পিপল অ্যালাউড করে দেওয়া হয়েছে মসজিদে, তো সেইখানে 5 জন লোক অ্যালাউড, এই 5 জন কে হবেন সেটা নিয়েও মানুষ রীতিমতো হাঙ্গামা করছে, যেটা ভালো সাইন না। আমি শুরুতেই বলেছি আমার পরিচিত এক ভাই মারা গিয়েছেন, ওনাকে আমি কখনো দেখিনি যে এক ওয়াক্ত নামাজ উনি কাজে থাকা অবস্থায় মিস করেছেন। এই ধরনের মানুষরা আক্রান্ত হচ্ছেন, মারা যাচ্ছেন। অনেকের মধ্যে এই বিভ্রান্তি আছে যে এটা আমাদের ধর্মের মানুষদের হয় না, বা কেউ যদি ইবাদতে লিপ্ত থাকেন উনি এটা হবেন না, আক্রান্ত হবেন না, যেহেতু 5 বার ওযু করা হয়। তো এই কনফিউশনগুলো দূর করতে হবে। পানি কিন্তু এই জীবাণুকে দূর করে না। ওযু করার হয়তো পানি ইউজ করছি, কিন্তু আমাদের সাবান দিয়ে এবং নির্দিষ্ট সময় ধরে, এখানে বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিভিন্ন রিসোর্স আছে, যদি আপনি 20 সেকেন্ডের কম হাত ধোন সেক্ষেত্রে কিন্তু আপনার এই জীবাণু যাবে না, এটা আরো হাতের অন্যান্য অংশে ছড়িয়ে পড়ে। তো ইম্পর্টেন্ট 20 সেকেন্ড ধরে হাত ধোয়া ইম্পর্টেন্ট। এবং আরো আমরা দেখেছি যে সোশ্যাল মিডিয়ায় একজন আরেকজনের বিরুদ্ধে অভিযোগ করছেন, আপনার প্রতিবেশীর বিরুদ্ধে যখন আপনি সোশ্যাল মিডিয়ায় অভিযোগ করছেন, এটা কিন্তু একটা এক্সটেন্ডেড সোশ্যাল কেওসে রূপান্তরিত হচ্ছে, সোসাইটিতে একটা ঝামেলা তৈরি হয়ে যাচ্ছে। সোশ্যাল মিডিয়ায় বিচার দিয়ে পুলিশও কিন্তু এখন কেউ যদি করোনা আক্রান্ত হয় তাকে কাস্টডিতে নিতে পুলিশও সেফ ফিল করবে না, যেখানে ডাক্তাররা সেফ ফিল করছে না। সো এখানে প্রশাসন ডাকার বা বিচার দেওয়ার সময় বোধহয় এটা না, সবাইকে সচেতন করতে হবে, সচেতন করেই আমাদের একসাথে ঐক্যবদ্ধভাবে এই সংকটের মোকাবেলায় এগিয়ে যেতে হবে। থ্যাংক ইউ সাব্বির। আমার মনে হয় আমরা প্রোগ্রাম এন্ড করতে পারি। যদি তোমাদের মধ্যে থেকে কেউ স্বেচ্ছায় কিছু বলতে চাও, লাস্ট ওয়ার্ড। সাজ্জাদ। আমার মনে হয় সাব্বির অলমোস্ট সবকিছুই কভার করছে আর কি। আর সবাই ঘরে থাকুন, সুস্থ থাকুন, আর আমরা আর একটু বেশি সচেতন হই আর কি। এই মেসেজ থাকলো সবার জন্য বা আমার নিজের জন্য। এক্স্যাক্টলি, থ্যাংক ইউ সো মাচ। আজকে আমরা পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে আমি বলবো যে আমরা সবাই একত্রিত হইলাম। সো ইটস আ নাইস সেশন আমি বলবো, এবং আমাদের জন্য তো বটেই। এই সময়টা সবাই সোশ্যাল ডিস্টেন্সটা আমার মনে হয় যে এরাই চালাই ভালো, এবং গভর্নমেন্টের যেসব রুলস এন্ড রেগুলেশনস অলরেডি বলে দিচ্ছে ওটা কিন্তু আমাদের সবার জন্য, সবার সেফটির কথা বিবেচনা করেই কিন্তু বলছেন। তো আমি সবাইকে থ্যাংক ইউ যেতে চাই যারা এতক্ষণ ধরে আমাদের 1 ঘন্টা, অলমোস্ট 1 ঘন্টা হয়ে যাচ্ছে যে আমাদের কথা শুনেছেন, অনেক ধন্যবাদ। আর আমরা চাই সামাজিক সংগঠনগুলো আরো অনেক বেশি এগিয়ে যাক। আমাদের সরকার এই টোটাল যে হ্যাজার্ড
এই হ্যাজার্ডটাকে সঠিকভাবে মোকাবেলা করতে পারুক। নট অনলি আমাদের সরকার, সারা বিশ্বই এভাবে করতে পারুক, এটাই আমরা চাই। বিশ্বের প্রতিটা মানুষ ভালো হোক, ভালো থাকুক, সাবধানে থাকুক, সুস্থ থাকুক, বিশ্ব তার আগের চেহারা ফিরে পাক। আমরা সবাই ভালো থাকি, এটাই চাই। সবাইকে শুভরাত্রি, ধন্যবাদ।